সমাপ্তির প্রণয় পর্ব 12। রাজশাহীতে আসা রাজ দ্বিতীয় দিন। কাল চৈতির গায়ে হলুদ, তাই আজ শপিং শেষ করতে হবে। চৈতির কাজিন মহল ও বন্ধু মহলের জন্য ঠিক করা হয়েছে একই ধরনের সাজ, যেটা আগে থেকেই তারা কিনে রেখেছে। এখন কেবল বিয়ের জন্য কেনাকাটা রয়েছে। বিকেলে সে আর ইলা যাবে কেনাকাটা করতে। নাহিলকে রেখে যাবে ছোট চাচির দায়িত্বে। এছাড়া আর কাউকে সে পুরোপুরি ভরসা করতে পারে না। সিরাত তৈরি হচ্ছে, সঙ্গে সারাকেও রেডি করিয়ে বসে আছে। সারা বোনের কাজে বিরক্ত। সিরাত সেই থেকে আয়নার সামনে দাঁড়িয়ে রংঢং করেই চলেছে। তোমার আর কত সময় লাগবে? সেই আধ ঘন্টা ধরে বসে বসে রংঢংই দেখে যাচ্ছি। যাচ্ছ শপিংয়ে, কিন্তু স্বাস্থ্য দিচ্ছ বিয়ে বাড়ি। আরে হয়ে গেছে, 10 মিনিট বস। মনে মনে সিরাত তো বেজায় বিরক্ত। তাদের রেডি হয়ে বসে থাকতে বলে বান্দার খোঁজ নেই। 5-7 মিনিটের মাথায় তার ফোনটা সশব্দে বেজে ওঠে। রিসিভ করে কর্কশ স্বরে বলে, রেডি হয়ে থাকতে বলে তো কোনো খোঁজ নাই, এদিকে আমাকে বিরক্ত করে মারছে। ওপাশ থেকে কি বলল তা শোনা গেল না। দু একটা কথা বলে কল কেটে দেয়। কল কেটে সারার উদ্দেশ্যে বলে, চল এখনই বের হব, বেশি ঘোরাঘুরি করতে পারবো না, যাব কিনে সোজা বাড়ি আসব। চল তো আগে, তারপর দেখা যাবে। সারাকে নিয়ে সিরাত বেরিয়ে আসে। বসার ঘরে হাঁক ছেড়ে ডাকে নাহিলকে। মায়ের ডাকে বাগান থেকে দৌড়ে আসে নাহিল। হাঁপাতে হাঁপাতে সে মায়ের সামনে দাঁড়ায়। আব্বু, আমি বের হচ্ছি, তুমি এদিক সেদিক যাবে না, সন্ধ্যার আগে ঘরে চলে আসবে। বাইরে অনেক মশা, আর কিছু দরকার পড়লে ছোট দাদির কাছে যাবে, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি চলে এসো, সন্ধ্যা বাঁধিও না। মাঝ থেকে সারা পিঞ্চ করে বলে, তোর মা তো যাচ্ছেই সন্ধ্যা বাজিয়ে। আয়নার সামনে যে রং ঢং শুরু করেছিল, ইলা আপু ফোন না দিলে কখন যে শেষ হতো কে জানে। বেশি না বকে চল, এবার সত্যিই সন্ধ্যা হবে। বাবা, যাই, আর যা যা বলেছি সব যেন মনে থাকে। নাহিল বাধ্য ছেলের ন্যায় মাথা নেড়ে মায়ের কথায় সায় জানায়। সিরাত ছেলের মাথায় হাত বুলিয়ে সারাকে নিয়ে বেরিয়ে পড়ে। ইতিমধ্যে ইলা এসে দাঁড়িয়েছে তাদের বাড়ির সামনে। তারা তিনজন বাড়ির গাড়ি নিয়ে বের হয়েছে। গাড়ি উল্টো দিকে যেতে দেখে সারা বলে, ও কাকা, উল্টো দিকে যাচ্ছেন কেন? চুপ থাক, সে ঠিক পথেই যাচ্ছে। সিরাত সারাকে থামিয়ে বলে, তোমরা যাচ্ছ কই, সত্যি করে বলো তো? ইলা এবং সিরাত দুজন দুজনের দিকে তাকিয়ে দুষ্টু হাসি হাসে। সিরাত বলে, তোকে বিক্রি করে দেব। বেশি বিরক্ত করিস তুই। বিক্রি করলে অন্তত কিছু টাকা পাওয়া যাবে। সারা তাদের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে চোখ ঘুরিয়ে নেয়। কিছু সময়ের মধ্যে তারা নিজ গন্তব্যে চলে আসে। গাড়ি থামতেই সিরাত তার পাশের দরজা খুলে বেরিয়ে আসে। কিছু সময় পর ফিরে এসে ইলাকে ইশারা করতেই সেও বেরিয়ে আসে। এই নাম তুই। মানে এই ফাঁকা রাস্তায় নামবো কেন? তুমি না কেনাকাটা করতে আসছো? এখানে তো কোনো দোকান নেই। সারা আসলে ও তোকে বিক্রি করতে এসেছে। ইলার কথা সাই জানিয়ে সিরাত বলে, তারপর যে টাকা পাবো তা দিয়ে শপিং করব। সারা এবার একটু ভয় পায়, যদিও জানে তারা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা কথা, সবাই মজা করছে। কিন্তু দুজনের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা গোলমাল পাকানোর ধান্দায় আছে। আমি তোমাদের সাথে যাব না, আমাকে বাসায় দিয়ে এসো, পারলে একা যা। আপু, ভালো হচ্ছে না কিন্তু। গাড়ির অপর পাশের দরজা খোলার আওয়াজে সারা সেই দিকে তাকায়। যা দেখে তার চোখ ছানা বড়া হয়ে যায়। প্রথমে ভাবে ভুল দেখছে, ভেবে চোখের পাতা ঝাপটে আবারও তাকায়। না, সত্যিই এসেছে। আমরা যাচ্ছি তাহলে। আর পাওনাটা কি এখন দেবেন নাকি? গাড়ির ভেতরে সারার পাশে বসে বলে, এখন দিলে দিতে হবে, পরে দিলেও তাই, এখনই নিয়ে যা।
তাদের হাতে বেশ কিছু চকচকে নোট ধরিয়ে দেয়। তা নিয়ে তারা উল্টো দিকে হাঁটা ধরলে সারা বলে, আমাকে রেখে কোথায় যাচ্ছিস? আমি কিন্তু বাসায় গিয়ে তোর নামে নালিশ দেবো। আপনি আপনি এখানে কি করছেন? দেখতে পাচ্ছিস বসে আছি। ওরা আমাকে রেখে গেল কেন? আপু তো শপিংয়ে যাবে বলে আমাকে নিয়ে এলো বাসা থেকে, আর আপনি ওদের টাকা দিলেন কেন? টাকা দিচ্ছি কারণ ওরা আমার কাজ করে দিয়েছে তাই। আর শপিংয়ে ওরা যাবে, আর তুই আমার সাথে যাবি। সারা একপাশে চেপে গিয়ে বলে, কোথায় নিয়ে যাবেন? গেলেই দেখতে পাবি। এখন কথা বলিস না, চুপ থাক। মাথা ধরে গেছে তোর বক বক শুনতে শুনতে। সারা তার কথার পিঠে আর কথা বাড়ায় না। বোন ও মাশরাফির প্রতি তার অভিমান তৈরি হয়। এভাবে মিথ্যে বলে এনে আবার এই লোকের হাতে ধরিয়ে দিয়ে তাকে একা রেখে চলে গেল। পুরো রাস্তা সে আর কোনো কথাই বলল না। মাশরাফিও আর তাকে ঘাটায় না, একটু হলেও বুঝেছে তার মনের অবস্থা। অন্যদিকে ইলা এবং সিরাত অটো ধরে চলে আসে শপিং মলের উদ্দেশ্যে। ঘুরে ঘুরে একটা অফ হোয়াইট রঙের স্টোনের কাজ করা শাড়ি কেনে, সাথে ম্যাচিং ফুল হাতা ব্লাউজ, সাথে বেশ কিছু জিনিস কেনে। কেনাকাটা শেষে পাওনা টাকা দিয়ে খেতে চলে যায় একটা রেস্টুরেন্টে। এদের এখন কোথাও একটা অপেক্ষা করতে হবে, তাই রেস্টুরেন্টটাই বেছে নিয়েছে। অন্যদিকে মাশরাফি সারাকে নিয়ে আসে একটা নিরিবিলি ঝিলের ধারে। গাড়ি এসে গন্তব্যে পৌঁছাতে প্রথমে মাশরাফি বের হয়। এরপর সারার হুইল চেয়ার বের করে জায়গা মতো রেখে অন্য পাশের দরজা খুলে ঝুঁকে তাকে পাজা কোলে তুলে নেয়। সারা হাঁসফাঁস করে উঠে বলে, আমাকে একটু ধরলেই আমি নামতে পারতাম। থাক, অত কষ্ট করার দরকার নেই। সারাকে চেয়ারে বসিয়ে নিয়ে যায় ঝিলের ধারে নিরিবিলি এক কোণে। সারার এর পূর্বে এদিকে আসেনি, সে মুগ্ধ হয়ে আশপাশটা দেখছিল। মাশরাফি তার পাশে ঘাসের উপর বসে সারার দিকে তাকিয়ে বলে, পছন্দ হয়েছে জায়গাটা? সারা উচ্ছ্বসিত কণ্ঠে বলে, অনেক বেশি পছন্দ হয়েছে, আমি আগে আসিনি এখানে। আমার খুব পছন্দের একটা জায়গা, মাঝে মাঝেই আসা হয়। দুজনের মাঝে চলে বেশ কিছু সময় নীরবতা। দুজনের দৃষ্টি সামনের ঝিলের দিকে। নীরবতা ভেঙে সারা বলে, হঠাৎ এখানে নিয়ে এলেন? মাশরাফি ঝিলের দিকে দৃষ্টি রেখেই বলে, আমার মনে হলো আমাদের মধ্যে যে দূরত্বটা আছে সেটা কমানো দরকার। আমাদের সহজ হওয়া দরকার, সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে। বুঝলাম, কিন্তু সেটা তো বাড়িতেও বলা যেত। ওরা যদি আমাদের আগে বাসায় চলে যায়, আম্মু আমাকে নিয়ে চিন্তা করবে। ওরা তোকে রেখে যাবে না, ওরা আমাদের জন্য অপেক্ষা করবে। ও আচ্ছা। আবারও সব শান্ত। কিছু সময় পর মাশরাফি সারার দিকে ফিরে বলে, সারা, তোর আমাকে নিয়ে জানার কিছু নেই? সারা মাশরাফির কথায় তার দিকে ফিরে তাকায়, বলে, কি জানবো? আপনাকে তো আমি ছোট থেকেই চিনি, নতুন করে জানার কি থাকবে? কত কিছুই জানার থাকতে পারে। আমি কি করি, আমার বন্ধু মহল নিয়ে, আমার ভালো খারাপ অভ্যাস নিয়ে, যা ইচ্ছা। সারা তার দিকে তাকিয়ে শব্দ করে হেসে বলে, আপনি ফুপার ব্যবসা দেখাশোনা করেন। আপনার বন্ধুদের মধ্যে আছে অয়ন, রিফাত, সাকিব, সাইবা আপু, রিমি আপু, আর আপনার গার্লফ্রেন্ড হিসেবে পরিচিত ইসরাত আপু। আর খারাপ অভ্যাসের মধ্যে আছে আপনি ভীষণ খুঁতখুঁতে, সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন না, আর রাত জাগেন অনেক, আর সারাদিন খ্যাক খ্যাক করেন। সারার কথায় মাশরাফির মুখে হাসি ফোটে। বাহ, আমার ওপর তো মনে হয় পিএইচডি করে ফেলেছিস। সব তো খারাপ বললি, ভালো কিছু নেই? এগুলো বাদে বাকি সব ভালো। এবার আপনি বলেন, আমার বিষয় কি কি জানেন? তোকে জন্মাতে দেখেছি। রামিমের পরে যদি কেউ তোকে ভালো করে চেনে, সেটা নিঃসন্দেহে আমি। এমন অনেক কথা হয় তাদের মাঝে। বেলা গড়িয়ে গেছে বেশ কিছু সময় আগে। দুজনে মিলে উপভোগ করছে সূর্যাস্তের মনোরম দৃশ্য। সময় তাদের শেষের পথে। সারা অন্তিমক্ষণে বলে, আপনি জেনে বুঝে একটা পঙ্গু মেয়েকে অর্ধাঙ্গিনী করতে কেন চাইছেন? যদি বলি নিজ স্বার্থে? মানে? খুব অশান্তি লাগে শান্তির জন্য। মাহিরা আমার সন্তানতুল্য ছিল, যদিও ভুল করলে বকেছি,
তবুও লাইফে যদি সবচেয়ে বেশি কাউকে ভালোবাসি তাহলে ওকেই বেসেছি। ওকে হারিয়ে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষতের প্রতিষেধক হিসেবেই তোকে চাইছি। ওর সাথে এই বিয়ের সম্পর্ক কী জানি না, তবে তুই পাশে থাকলে আমি একটু শান্তি পাবো, সেই আশা বুকে বেঁধেই তোকে চাই। তুই একটু আমার পাশে থাকিস, আমি তোর সব অভিযোগ শুনবো, সব চাওয়া সব পূরণ করে দেব, প্রমিস। সারা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঝিলের দিকে তাকিয়ে বলে, আর কিছু চাই না, শুধু আপনি আমার পা দুটো হয়ে আমি না হয় আপনার ক্ষতের প্রতিষেধক হব। মাশরাফি বসা থেকে উঠে সারার চেয়ারের সামনে হাঁটু গেড়ে বসে, দু হাত মুঠোয় নিয়ে চোখের ইশারায় আশ্বাস দেয়। এরপর তারা ফিরে আসে গাড়ির কাছে। গাড়িতে উঠে ফোন করে সিরাতের নাম্বারে তাদের অবস্থান জেনে সেই উদ্দেশ্যে রওনা দেয়। আপনি কিন্তু কিপটা আছেন। সারার কথায় মাশরাফি জানলা থেকে মুখ ঘুরিয়ে তাকায় তার দিকে, বলে, কেন? লাইফে প্রথমবার ডেটে এলাম, অথচ আপনি 2 টাকার বাদামও কিনে খাওয়াননি। অথচ আমার বান্ধবীরা ডেটে গেলে কত কিছু খায়, কত গিফট পায়, সেগুলো আবার বড় মুখ করে গল্প করে। সারার কথায় মাশরাফির কপাল কুঁচকে তাকিয়ে বলে, তুই একবারও বলেছিস কিছু খাওয়ার কথা? মানে কি? আপনি নিয়ে এসেছেন, খাওয়ানোর দায়িত্বটাও আপনারই, এতে আবার বলতে হবে জানেন না কিছু? ডেটে গেলে যে খাওয়াতে হয় এটা আমি কিভাবে জানবো? আর আমি তো গার্লফ্রেন্ড নিয়ে আসিনি, আমি তো মামাতো বোন প্লাস হবু স্ত্রী নিয়ে এসেছি। তাহলে তো ডবল খাওয়ানো উচিত ছিল। হয়েছে, থাম এবার, চল খাওয়াবো তোকে। আল্লাহ মানুষ খাওয়ার জন্য এমন করে সেটা তোকে না দেখলে বুঝতাম না। ভাবছিলাম ভালো হয়ে গেছিস, আগে ছিলি সাধারণ বান্দর, এখন হয়ে গেছিস ঝোলা বান্দর। আমি বান্দরামির কি করেছি? স্বাভাবিক একটা কথাই তো বলেছি, এতে খ্যাঁক খ্যাঁক করে উঠছেন কেন? এই জন্যই আপনাকে আমার পছন্দ না। তোর পছন্দ হওয়ার দরকারও নাই, আমার পছন্দ হলেই হবে। 2.5 ফুট মেয়ে বলে আবার ডেটে আসছে। তোর মাকে বলবো তুই ডেটে আসছিস। সারা তার কথায় গাল ফুলিয়ে উল্টো দিকে ঘুরে বসে। বেশ কিছু সময় পর তারা জায়গা মতো এসে পৌঁছায়। সিরাতকে কল দিয়ে বাইরে আসতে বলে। সিরাত ও ইলা হেলতে দুলতে বেরিয়ে আসে, গাড়িতে উঠে বসে। তাদেরকে একটু অপেক্ষা করতে বলে সে চলে যায় রেস্টুরেন্টের ভেতরে। কিছু সময় পর ফিরে আসে 2 হাত ভর্তি খাবারের প্যাকেট নিয়ে। গাড়ির দরজা খুলে তা ধরিয়ে দেয় সারার হাতে। সে সেগুলো সিরাতের হাতে দিয়ে দেয়। ও এমন মুখ ফুলে আছে কেন ভাইয়া? তোর বোন প্রথমবার ডেটে গেছে, কিন্তু তাকে 2 টাকার বাদাম খাওয়ায়নি, তাই ফুলে আছে। আচ্ছা বাসায় যা, তোরা গিয়ে কল করিস। এদিকে তাদের গাড়ি বাসার পথে চলতে শুরু করেছে। সিরাত ইলা তাকে পিঞ্চ মেরে চলেছে, তাদেরকে কোনো পাত্তাই দিচ্ছে না সারা। জীবনে একটা ডেটে যেতে পারলাম না, আর না পারলাম বয়ফ্রেন্ডের সাথে রাগ দেখাতে। শুধু কি তাই, সেই রাগ ভাঙাতে হাত ভর্তি করে খাবারও দিয়ে যায়। তাদের কথাবার্তাতে চটে যায় সারা, রেগে মেগে বলে, তোমরা সব কটা বজ্জাত। যদি আজ আব্বুকে নালিশ না করেছি তো আমার নাম সারা না। সিরাত তার রাগকে পাত্তা না দিয়ে বলে, তুই তো সারা না, তুই তো মিসেস শেখ। কর গিয়ে নালিশ, আমি ভয় পাই নাকি তোর বাপকে? পুরো রাস্তা তাদের মাঝে চলে টুকটাক তর্ক। অবশেষে পৌঁছায় বাড়িতে। একটা বিলাসবহুল রেস্তোরাঁয় মুখোমুখি বসে আছে 3 জন ব্যক্তি। সকলের মাঝে চলছে নীরবতা। নীরবতা ভেঙে রায়হান বলে, কি খাবি বল তোরা, আমি অর্ডার করে দিচ্ছি। নারী কণ্ঠ ভেসে আসে, আমি এখানে খেতে আসিনি রায়হান। বহু সময়ে নীরবতা ভেঙে বলে, কেন এসেছো? আমার ছেলের সাথে দেখা করতে। এত বছর পর দেখা করার কোনো প্রয়োজন আছে? অবশ্যই আছে, আমি ওর মা, ওকে দেখার সম্পূর্ণ অধিকার আমার আছে, সেখানে তুমি বাধা দেওয়ার কেউ না। তার কথায় রৌনক শব্দ করে হেসে ওঠে। আচ্ছা, তা এতদিন বাদে মনে হলো তুমি ওর মা? কিন্তু ও তো জানে ওর মা নেই, তো কি পরিচয়ে দেখা করবে? তুমি ওকে শিখিয়েছ
তাই না? এত স্বার্থপর তুমি। আমার সংসার, আমার স্বামী, সন্তান কেড়ে নিয়েও হয়নি তোমার? শেষ সম্বলটুকুও নিয়ে নিতে চাইছো? আমি তোমার থেকে কিছুই ছিনিয়ে নিইনি। নিজের জেদ, অবিশ্বাস, পরিবারের প্রতি অন্ধভক্তই তোমায় সব হারা করেছে। আর বললে না আমি শিখিয়েছি কি না? না, আমি ওকে কিছুই শেখাইনি। ও নিজে থেকেই শিখে নিয়েছে, বুঝে নিয়েছে ওর মা নেই, ওর দুনিয়াতে ওর বাবা ছাড়া কেউ নেই। একটু চুপ থেকে আবারও বলে, কেন এসেছো? যেই একটু সুখের মুখ দেখতে গিয়েছি অমনি কেন তোমার কালো ছায়া আমার আর আমার ছেলের উপর ফেলছো? কেন আমার ছেলেটাকে মা হারা করলে? খুব সুখে আছো আমাকে ছাড়া, তাই না? রওনক মাথা নিচু করে গা দুলিয়ে হেসে বলে, সময়ের সাথে সাথে অনেক কিছু শিখে গেছে। তোমাকে ছাড়া যে আমার একটা সময় থাকাটা খুব কষ্টের ছিল, সেই কষ্টটাও সময়ের সাথে চাপা পড়ে গেছে। সব মিথ্যা কথা। যদি এতই কষ্ট হতো তবে আমার উপস্থিতিতে অন্য নারীর সংস্পর্শে যেতে পারতে না। আমাকে দোষারোপ করা বন্ধ করো। তুমি বোকা ছিলে, আজীবন বোকাই রয়ে গেলে। যে পট্টি তোমাকে 7 বছর আগে পড়ানো হয়েছিল আজও তা খুলতে পারোনি। এটা তোমার ব্যর্থতা। কি বলতে চাইছো? কিছুই না, শুধু বলবো চোখ কান খুলে সত্যটা খুঁজে দেখো, তবে বুঝতে পারবে কোন দোষে কে কি হারিয়েছে। আজ আসি। যদি কখনো সত্য খুঁজে পাও সেদিন সামনে এসে দাঁড়িও। তোমার অনুশোচনা আর আফসোস ভরা মুখটা দেখার বড়ই ইচ্ছা। রওনক, আমার ছেলেটাকে একবার দেখতে দাও, একটু কথা বলতে দাও। ও জানুক ওর মা আছে। রওনক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, সামনে হালকা ঝুঁকে বলে, ও তো জানে ওর মা আছে। তার কথা শুনে নাজনীন উৎসুক হয়ে কিছু বলতে যাবে, তার পূর্বেই রওনক আবার বলে, তবে সেই মাটা তুমি না, অন্য কেউ, যাকে আমার ছেলে পাগলের মতো ভালোবাসে। নাজনীন হতবাক হয়ে চেয়ে থাকে, কলিজার কোথাও গিয়ে একটু মুচড়ে ধরে, ছল ছল চোখে তাকিয়ে বলে, তুমি বিয়ে করেছো? রওনক আরেকটু ঝুঁকে তার মুখে পড়ে থাকা ছোট চুলগুলো একটা আঙুল দিয়ে সরিয়ে বলে, বারে অবাক হলে নাকি? যে পুরুষ বউ থাকতে পরক্রিয়া করতে পারে সে ডিভোর্সের 7 বছর পরও বসে থাকবে? তাছাড়া তুমি তো বিয়ে করেছো, একটা মেয়ে আছে। আমি কি একবারও সেটা বলেছি? নাজনীন দ্বিতীয় দফা অবাক হয়। রওনকের তো তার বিয়ের খবর জানা ছিল না। কে বলেছে তাকে? তার বাবা নাকি ভাইয়েরা? রওনক নীরবতা ভেঙে তার কানের কাছে মুখ নিয়ে বলে, কেউ একজন এসেছে যে তোমার দেওয়া ক্ষতগুলোকে যত্ন করে মলম লাগিয়ে দিয়েছে, ক্লান্তি দূর করতে একটা বিশ্বাসী বুক দিয়েছে। আমার আর আমার ছেলের ভাঙা ঘরের খুঁটি হয়ে এসেছে। এখন আর এই নাজনীন নাহারকে রওনক শিকদার মনেও করে না। রওনক শিকদারের মন, মস্তিষ্ক, শরীর সবটা জুড়ে সেই নারীর বসবাস। এই ঠোঁট থেকে শুরু করে পুরো দেহে তার বিচরণ বটে। রওনক শিকদার ও নাজনীন নাহারকে ভুলে দ্বিতীয় কোনো নারীকে ছুঁয়েছে। তার কথা শেষ করে সরে আসে রওনক। নাজনীনের চোখ থেকে অশ্রুধারা বয়ে চলেছে, তা দেখেও রওনকের চোখে মুখে তৃপ্তির হাসি। রওনক তাকে পেছনে ফেলে এগিয়ে যায় দরজার দিকে। হঠাৎ কি মনে করে ফিরে এসে পকেট থেকে ফোনটা বের করে একটু ঘেঁটে কিছু একটা বের করে তা ধরে নাজনীনের মুখের সামনে। নাজনীনও তা ভঙ্গুর দৃষ্টিতে তাকিয়ে দেখে। বেশ কিছু সময় পর রওনক ফোনটা আবার পকেটে রেখে যেতে যেতে নাজনীনের উদ্দেশ্যে বলে, আজ নিশ্চয়ই জীবনের সেরা ঘুম হবে, তাই না সুইটহার্ট? হাসতে হাসতে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। রওনক বের হয়ে সোজা নিজের গাড়িতে বসে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল রায়হান। ভেতরের পরিবেশ উত্তপ্ত হতে দেখে সে বেরিয়ে আসে সেখান থেকে। মেয়েটাকে কাঁদ দিয়ে এসেছিস তাই না? যেটা তা প্রাপ্য তাকে সেটাই দিতে হবে। ওকে কাঁদিয়ে তুই খুশি হতে পেরেছিস? ওখানে ওর কি দোষ ছিল? এ বিষয়ে আর কোনো কথা বলতে চাইছি না। তারা সেখানে অবস্থান করে কিছু সময় পর বেরিয়ে আসে নাজনীন, সামির আর নিশাত।
সামির নিশাদকে নিয়ে অন্যদিকে ছিল, যে দিক থেকে তারা রওনকদের চোখে পড়বে না। তারা বের হওয়ার কিছুক্ষণ বাদে একটা কালো গাড়ি এসে দাঁড়ায়। সেখানে থেকে বেরিয়ে আসে একটা লোক, যাকে দেখে নিশাদ ঝাঁপিয়ে পড়ে নাজনীনের কোল থেকে। লোকটা ওকে কোলে নিয়ে নাজনীনকে কিছু বলে, এরপর নাজনীনকে এক হাতে জড়িয়ে গাড়িতে বসায়। নাজনীনও হাসি মুখে গাড়িতে গিয়ে বসে। সামির আর লোকটা উঠে বসতেই গাড়ির স্থান ত্যাগ করে। এরপরও বলবি তার দোষ কোথায়? তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। শরীরের উপর ভারী কিছুর আভাস পেয়ে ঘুম কেটে যায় সিরাতের। অন্ধকারে হাতিয়ে দেখার চেষ্টা করে সেটা কি। হাত চালাতেই বুঝতে পারে এ একজন মানুষ, যে তার বুক ও পেটের মাঝের অংশে কাপড় সরিয়ে মুখ গুজে পড়ে আছে, দুই হাত দিয়ে পেঁচিয়ে ধরে রাখা তার শরীর। সে প্রথমে ভয় পেলেও পরিচিত ঘ্রাণ পেয়ে কিছুটা আশ্বস্ত হয়, তবুও নিশ্চিত হতে বলে, রওনক? সিরাত অবাক হয়ে পড়ে থাকে। আপনি এই সময় কখন এসেছেন? কিছুক্ষণ আগে। মাঝরাতে আসতে কে বলেছিল? যদি কোনো বিপদ হতো সকালে আসা যেত না? সেথায় নাক মুখ ঘষে আবশিত কণ্ঠে বলে, তোমাদের মিস করছিলাম খুব, বিশেষ করে এই ঘ্রাণটা, তাই চলে এসেছি। এখন প্লিজ আর কিছু বলো না, যা বলার সকালে বলো, আমি খুব ক্লান্ত, ঘুমোবো একটু। সিরাত বোঝে তার দিকটা, তাই সে আর কোনো কথা বাড়ায় না। এক হাত তুলে পিঠে মাথায় হাত বুলিয়ে দেয়। একটা সময় দুজনেই নিদ্রার কোলে ঢলে পড়ে। সূর্যের আলো ফুটেছে অনেক আগেই। সেই আলো এখন হালকা রোদে পরিবর্তিত হয়েছে। শিকদার বাড়ির বড় ছেলের ঘরের ভারী পর্দা ভেদ করে ঘরে ঢুকতে চাইছে। এতটা বেলা হয়ে গেছে, তবুও সে হুঁশ নেই ঘরে থাকা মানুষ দুটোর, যার বর্তমানে একে অন্যকে জড়িয়ে ধরে গভীর ঘুমে মগ্ন। ঢাকা থেকে ছুটে আসা মানুষটার শরীর খুবই ক্লান্ত। রওনকের চোখ তখনও বন্ধ, ঘুমটা এলোমেলো, শরীরটা ভারী। সেই ভারী শরীরটা পড়ে আছে এখন তার ছোট্ট আদুরে বউয়ের ওপর। মুখটা পেট ও বুকের মাঝে অবস্থান করছে। ঘরের দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে ডাকছে না। বাড়ির মানুষ জানে এখন আর ডাকার সাহস নেই। ছেলে এখন আর একা নেই। এই একটা বাক্যই সব লজ্জা, সব শালীনতা গুটিয়ে থাকে। ইশতিয়াক ভাতিজাকে ডাকবে করেও সে বাধায় এগোতে পারছে না। হঠাৎ ফোনে একটানা আওয়াজে তার ভ্রু কুঁচকে ওঠে। ঘুম ভাঙে না, শুধু হালকা হয়। চোখ না খুলেই ফোনটা হাতে নেয়। রিসিভ করতে ওপাশ থেকে ঝাঁঝালো গলা, তোর আক্কেল কি উড়ে গেছে? বাজে কত খেয়াল আছে? আসার কথা 8টায়, এখন বাজে 9:38। তোর আর আজ আসার দরকার নেই, কাল বিদায় দেওয়ার পর আসিস। রওনক কয়েক সেকেন্ড কিছু বুঝতে পারে না, পরক্ষণে বুঝতে পারে ফোনটা তার বউয়ের। ঘুম জড়ানো গলায় বলে, কে? ওপাশ থেকে হঠাৎ নিস্তব্ধতা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর হকচকানো স্বর, জামাই? রওনক এবার পুরোপুরি জেগে বসে, ভড়কানো গলায় বলে, মানে? ওপাশে নার্ভাস হাসি, হড়বড় করে বলে, সরি, সিরাতের জামাই? মানে ভাইয়া, সরি, আমি ভেবেছিলাম সিরাত। আমি তো তুই তুই করে বলেছি। বুঝেছি, সে ঠান্ডা গলায় বলে। এখন ধীরে ধীরে বলো কি হয়েছে। ভাইয়া, আজ আমার হলুদ, ওর 8টায় আসার কথা ছিল, এখনও আসছে না। চৈতির গলা এবার একটু নরম হয়ে আসে থেকে আবার বলে, ওকে ফোনেও পাচ্ছি না, ও কোথায়? রওনক ফোন কানে রেখেই মুখ তুলে সিরাতের মুখের দিকে তাকিয়ে বলে, ঘুমাচ্ছে। ওকে একটু ডেকে দিন না। আচ্ছা, কল কেটে দাও, আমি ওকে ডেকে দিচ্ছি, ও উঠে কল করবে তোমাকে। আচ্ছা ভাইয়া। খট করে কল কেটে দেয়। এদিকে রওনক উঠে বসে বইয়ের মুখের দিকে ঝুঁকে বেশ কয়েকবার ডাকে। এতে সিরাতের ঘুম কিছুটা হালকা হয়। নিভু নিভু চোখ দুটো মেলে বলে, আর একটু ঘুমাই। রওনক বইয়ের এমন আদুরে চেহারা আর স্বর শুনে গলে যায়, আর একটু ঝুঁকে ঠোঁটে আলতো পরশ দিয়ে বলে, তোমার ফ্রেন্ড কল করছিল, সেই বলল তোমাকে ডেকে দিতে। সিরাতের ঘুম পুরোপুরি ছুটে যায়। সে ধরফড়িয়ে উঠে বসে ফোন হাতড়ায়। রওনক সাইড টেবিলের ওপর থেকে ফোনটা এনে বইয়ের হাতে দেয়। ফোন অন করতেই সিরাতের চক্ষু চড়ক গাছ।
রওনকের দিকে আতঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করে বলে, আপনি আরও আগে ডেকে দেবেন না? এখন ওরা আমাকে মেরেই ফেলবে। 8টায় যেতে বলেছিল, এখন 10টা বাজতে যাচ্ছে। বসে বসে সময় নষ্ট না করে দ্রুত যাও, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, আমি খাবার আনছি, খেয়ে বের হবে, আমি পৌঁছে দেব। সিরাত লাফ দিয়ে বিছানা থেকে নেমে কাবার থেকে পোশাক বের করে নিয়ে দৌড় দেয় ওয়াশরুমে। একবারে কাপড় পাল্টে বের হয়। রাতে গুছিয়ে রাখা ব্যাগপত্রগুলো আবারও একবার দেখে তা তুলে নিয়ে বের হতে যাবে এমন সময় ঘরে ঢোকে রওনক, হাতে খাবার। না খেয়ে একবারও বাইরে দেবে না। এখন খাওয়ার সময় নেই, আমি ওখানে গিয়ে খেয়ে নেব। সেখানকার ঝুট ঝামেলার মধ্যে আর খাওয়া হবে না, চুপচাপ খেয়ে নাও। আপনি বুঝতে পারছেন না। এ পর্যায়ে ধমকে ওঠে রওনক, বলে, একবার বলে দিয়েছি না, আর কোনো শব্দ বের করবে না মুখ থেকে। সকাল সকাল স্বামীর ঝাড় খেয়ে সিরাতের মুখ ভার হয়ে আসে। অসহায় দৃষ্টি নিক্ষেপ করে তার পানে। অপর ব্যক্তির তাতে কোনো ভাবাবেগ নেই। সে ভাত মেখে মুখের সামনে ধরতেই সিরাত বাক্য ব্যয় না করে চুপচাপ খেয়ে নেয়। খাওয়ানো শেষ করে রওনক কাপড় নিয়ে ওয়াশরুমে যাওয়ার পথে সিরাতের উদ্দেশ্যে বলে, 5 মিনিট সময় দাও, আমি রেডি হয়ে তোমাকে নামিয়ে দেব। দরকার নেই, আছে। বাইরে এসে প্রথমে নজরে আসে দাঁত দিয়ে নখ খুঁটতে থাকা বউকে। ধমক খেয়ে চুপ হয়ে গেছে। না হলে এত সময় ব্যয় করার জন্য এতক্ষণ ওয়াশরুমের দরজা ভেঙে ঢুকে পড়তো হয়তো। সে বোতাম খোলা শার্টটা নিয়েই বউয়ের সামনে এসে হাঁটুতে ভর দিয়ে তার সামনে বসে। তার হাত দুটো তুলে শার্টটা ধরিয়ে দিয়ে বলে, লাগিয়ে দাও বোতামগুলো। সিরাত নিঃশব্দে তার কথা মতো কাজ করে। হাতের কাজ শেষ হতেই রওনক বউয়ের হাত দুটো হাতের মুঠোয় নিয়ে বলে, সরি বউ, যদিও কোনো ভুল করিনি, তবুও বউ রাগ করেছে মানেই বরদের সরি বলা কর্তব্য। সিরাত মাথা নিচু রেখেই বলে, আমি রাগ করিনি। তাহলে কি অভিমান হয়েছে? আচ্ছা, তার জন্যও সরি। কিছুই হয়নি। রওনক উঠে দাঁড়িয়ে বউয়ের পাশে বসে তার দিকে ঘুরে মুখটা হাতের আজালার মাঝে নিয়ে বলে, তাহলে কথা বলছো না কেন? ঘুম থেকে উঠেছি তাই মুড অফ। রওনক হেসে বুড়ো আঙ্গুল গালে বুলোতে বুলোতে বলে, আচ্ছা, কিন্তু আমি তো আমার বউকে চিনি। এত শান্ত তো আমার পাখি না। বাইরে যেমনই হোক, আমার পাখি তার জামাই নামক খাঁচায় খুব বেশি ওড়াউড়ি করে, ছটফট করে, সারাদিন কিচিরমিচির করে। রাগ করে না চড়ুই? তুমি যদি এখন না খাও, ওখানে আর পরিচিত অপরিচিত মানুষের মাঝে কারো সুযোগ হবে না তোমাকে খাবার খাওয়ানোর। তারপরে আবার সখীদের পেয়ে তো খাওয়ার কথা ভুলেই যাবে। এখন যে খেয়ে গেলে, এতে তোমার পেটও ভরা থাকলো, মন মতো আনন্দও করতে পারবে এখন। সিরাত বোঝে তার কথা। রওনক নামক পুরুষটি বিনা কারণে তাকে কখনো বকে না। বকলেও আবার আদরের কথা আদর দিয়ে তা পুষিয়ে দেয়। ইদানিং তার আদরের মনে হয় ছোট হয়ে যেতে ইচ্ছে করে। আফসোস হয়, যদি লোকটার প্রথম জীবনেই যদি তার জীবনে থাকতে পারত, না জানি কত ভালোবাসা পেত, কত আদর পেত। নিজের ভাবনায় নিজেই বিরক্ত হয়। মনে মনে গালি দেয় নিজেকে। আমার দেরি হচ্ছে তো, দিয়ে আসবেন নাকি? সিরাতকে ছেড়ে উঠে দাঁড়ায় কোনো রকমে, চুলগুলো ঠিক করে বউয়ের ব্যাগপত্র সহ বেরিয়ে আসে। ড্রয়িং রুমে বসা ইশতিয়াক রওনককে দেখে কিছু বলতে এগিয়ে আসতেই রওনক ইশারায় বাধা দেয়। সিরাতকে আগে পাঠিয়ে দিয়ে সে চাচার নিকট এগিয়ে এসে বলে, যা বলার পরে বলো, এখন টু শব্দ করবে না, সাথে বউ আছে, শুনলে ওর মন খারাপ হয়ে যাবে। আমি এসে তোমাকে সব বলবো, এখন বাইকের চাবিটা নিই। ইশতিয়াক বিজ্ঞে নেয় মাথা নাড়ে। শোবার ঘর থেকে চাবি এনে রওনকের হাতে দেয়। রওনক তাকে পেছনে ফেলে এগিয়ে যায়। গ্যারেজ থেকে বাইক নিয়ে বাইরে আসে। সিরাতকে বসতে ইশারা করতে সিরাত সাবধানতা অবলম্বন করে উঠে বসে বাইকের পেছনে, এক হাতে জড়িয়ে ধরে রওনকের পেট। তারা এসে থামে পুরনো আমলের একটা দোতলা বাড়ির সামনে। চৈতিরা একটা সময় যৌথ পরিবার ছিল। দাদার মৃত্যুর পর সকলে আলাদা আলাদা হয়ে গেছে। চৈতিরা রয়ে গেছে এই বাড়িতে। সিরাত নেমে মাথা থেকে হেলমেট খুলে রওনকের হাতে ধরিয়ে দেয়। তার শরীর মনে হয় দুলছে। এত সময় ধরে তার মনে হচ্ছিল এই বুঝি প্রাণ যায় যায়, ভুলেও জীবনে আর এই লোকের সাথে বাইকে চড়বে না। রওনক নিজের মাথার হেলমেট খুলে সিরাতের উদ্দেশ্যে বলে, সাবধানে থেকো, প্রোগ্রাম শেষে কল দিও, আমি এসে নিয়ে যাব। সিরাত তার কথায় হ্যাঁ সূচক মাথা নেড়ে বলে, আসার সময় আর বাইক আনবেন না, দরকার পড়লে হেঁটে যাব, তাও বাইকে না।
কেন? আপনি তো রাস্তায় নামলে ভুলেই যান ওটা বাইক না উড়োজাহাজ। যেভাবে উড়োজাহাজ চালাচ্ছিলেন তাতে মনে হচ্ছিল এইভাবে চলতে চলতে আমরা স্বর্গে চলে যাব। রওনক বইয়ের কথায় কেবল হেসে বলে ওঠে, এরপর থেকে তুমি সাথে থাকাকালীন আসতে চালাবো। বাইকে আর আমি? বাইক আর না, মরতে মরতে বেঁচেছি। আপনি এখন যান, প্রোগ্রাম শেষ হলে কল দেব, এর মাঝে কল দিয়ে ডিস্টার্ব করবেন না। রওনক বাধ্য স্বামীর ন্যায় মাথা নাড়ে। রওনক তাকে বিদায় জানিয়ে ছুটে চলে তার উড়োজাহাজ নিয়ে। রওনক চোখের আড়াল না হওয়া পর্যন্ত সে সেখানেই অপেক্ষা করে। এরপর প্রবেশ করে বাড়ির ভেতরে। আশেপাশে পরিচিত মুখ খুঁজতে খুঁজতে পায় চৈতির মাকে। চৈতির মায়ের থেকে সখীদের অবস্থান জেনে সেই দিকে পা বাড়ায়। নির্দিষ্ট ঘরের সামনে এসে শুনতে পায় পরিচিত কিছু কণ্ঠস্বর। কয়েকটা শুকনো ঢোক গিলে ভেতরে প্রবেশ করে। প্রবেশ করতে কয়েকজোড়া শিকারী দৃষ্টির কবলে পড়ে। ভাবনা এমন সবগুলো একসাথে ঝাঁপিয়ে পড়বে তার ওপর। কিন্তু অবাক করার বিষয়, কেউই কিছু বলল না। আবার দৃষ্টি স্বাভাবিকও হলো না কারোর। প্রথমে এগিয়ে এসে ইলা পিঠ চাপড়ে দিয়ে দাঁত বের করে বলে, আগে বলতেই পারতি ভাই ইয়া এসেছে, তাহলে তো আমরা আর সারা সকাল তোদের কল দিয়ে বিরক্ত করতাম না। সরি ভাই, আসলে আমার খেয়াল ছিল না, উনি না বলেই চলে এসেছেন সেই ভোরে। রাতে এলেও তোদের বলে দিতাম আমার জন্য অপেক্ষা না করতে। চৈতি এগিয়ে এসে কান জড়িয়ে বলে, না না সরি তুই বলবি কেন, সরি তো আমাদের বলা উচিত। তুই চাইলে রেস্ট নিতে পারিস, আমরা এই দিকটা সামলে নেব। আরে না না সমস্যা নেই, ঘুম থেকে উঠেই দৌড় দিয়েছি। মোহনা, তাদের অন্য একজন বান্ধবী বলে ওঠে, আরে এত তাড়াহুড়োর কী ছিল? তুই ধীরে সুস্থে আস্তে আস্তে আসতিস, অসুস্থ দুর্বল শরীর নিয়ে দৌড়ঝাঁপ করতে গেলি কেন? সিরাত এবার সন্দেহ জাগে। এত ভালো ব্যবহার তার হজম হচ্ছে না। সে তো মার খাওয়ার জন্য পুরো তৈরি হয়ে এসেছিল, কিন্তু এখানে এসে তো দেখছে সব কেমন উল্টোপাল্টা। আমি তো সুস্থ সবল ফিট আছি, কিন্তু তোদের তো ঠিক লাগছে না। মারার হলে এখনই মেরে দে, আমি পুরো প্রস্তুত আছি, এত ভনিতা করার দরকার নেই। ইলা বোকা বোকা হাসি দিয়ে বলে, অসুস্থ শরীরে আর কি মারবো বল, তুই বরং রেস্ট নে, আমরা সব কাজ সেরে ফেলবো। সিরাত এবার বেজায় চটে যায়। এগুলোর হাড়ে হাড়ে শয়তানি, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। সমস্যা কি? তখন থেকে অসুস্থ দুর্বল নিয়ে পড়েছিস কেন? দেখতে পাচ্ছিস না আমি একদম সুস্থ শরীরে দাঁড়িয়ে আছি। সবগুলো কি সকালে একবারে ডেট এক্সপায়ার খেয়ে এসছিস? মোহনা এগিয়ে এসে তাকে টেনে আয়নার সামনে নিয়ে দাঁড় করিয়ে বলে, তোর চেহারায় আয়নায় দেখ, এই সুরত দেখলে যে কেউ তোরে বিশেষ রুগী বলবে। মোহনার কথায় সিরাত আয়নার দিকে তাকাতেই থতমত খেয়ে যায়। দ্রুত গলায় ঝুলানো ওড়না গলার চারপাশে পেঁচিয়ে নেয়, কেননা গলা ঘাড়ে ছোট চাকচাক তৈরি হয়েছে, যা এখন নীল হয়ে আছে। লজ্জায় অস্বস্তিতে তার মাটির ভেতর চলে যেতে ইচ্ছে করছে। সে কখনোই চায়নি স্বামী স্ত্রীর গোপন সম্পর্ক বাইরের কারোর সামনে প্রকাশ পাক। স্বামী স্ত্রীর মধুর সম্পর্কটা চার দেওয়ালের মাঝেই সুন্দর। মোহনা সিরাতের খুব কাছে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখে নেয়। সকালে এখন যে যার কাজে ব্যস্ত, তাই নিচু স্বরে বলে, এখন ঢোক গিলে কী লাভ, যা দেখার সবাই দেখে ফেলেছে। এই রকম বেয়াক্কেলের মতো খুলে নিয়ে ঘুরে বেড়ায়। আমি কি বুঝেছি নাকি? তা বুঝবি কেন? এখন শাড়ি পরবি কিভাবে? গলা ঘাড় সব তো বের হয়ে থাকবে। যখন এগুলো হয়েছে তখন নিষেধ করতে পারিসনি? সিরাতের অস্বস্তির মাত্রা ক্রমাগত বেড়ে চলেছে। কণ্ঠ আরও চাপিয়ে বলে, আমি টের পাইনি, ঘুমিয়েছিলাম। আর তোরা যা ভেবে লাফাচ্ছিস তেমন কিছুই না, শুধু এইটুকুই। এখন এটা ঢাকবো কিভাবে সেই বুদ্ধিটা দে। ব্যবস্থা একটা করে ফেলবো, তবে আপাতত আমার কাছে একটা হিজাব আছে, দাদি ওটা পরে নামাজ পড়ে, ওটা পর। বাড়িতে অনেক মানুষজন, তাদের সামনে লজ্জায় পড়বি না হলে। মোহনার কথা মতো হিজাব পরে সবার সাথে হাতে হাতে কাজ করে। দুপুরে তারা ছাদে গায়ে হলুদের আয়োজন করেছে। সেখানে স্টেজ থেকে শুরু করে কাঁচা ফুলের গয়না সব কিছু তারা নিজে হাতে করেছে। সব শেষ করে তারা একে একে সাজগোজে ব্যস্ত হয়ে পড়ে। তাদের পরনে আজ কাঁচা হলুদ শাড়ি, যেটা আটপৌরে স্টাইলে পরা, সাথে গোলাপ ও রজনীগন্ধা দিয়ে তৈরি, হাতে পায়ে আলতা, মুখে সাধারণ হালকা মেকআপ।
সাজগোজ শেষে সকলে ছাদে যায়। সেখানে নাচ গান, হলুদ রং মাখামাখি এবং খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করে। রওনক শিকদার বাড়ি থেকে একটু দূরে গাড়ি দাঁড় করিয়ে তাতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বইয়ের অপেক্ষায়। ঘণ্টাখানেক আগে কল দিয়ে আসতে বলে তার খোঁজ নেই। মেজাজ খারাপ হচ্ছে এবার। একে তো বিকেল গড়িয়ে যাচ্ছে, সন্ধ্যার পর মাশরাফিরা আসবে আজ। বিয়ের দিনক্ষণ ঠিক করতে পাশাপাশি আংটি পরিয়ে যাবে, সেই জন্য ছোট করে একটা আয়োজন করা হবে। এখনও এখানে ওই মেয়ে থাকলে ওই মেয়ে বাড়ি যাবে কখন আর বিশ্রাম নেবে কখন? বাড়ি গিয়ে ওই অবস্থায় বিছানায় পড়বে গিয়ে, ধমকে ধমকে উঠতে হবে তখন। তার ভাবনা চিন্তার মাঝেই হলুদ সাজে তার বউ আসে। রওনকও সে হাঁ করে চেয়ে আছে সেদিকে। তার কাছে মনে হচ্ছে বউ তার দিন দিন সুন্দরী হয়ে যাচ্ছে। একে এবার থেকে ঢেকে ঢুকে রাখতে হবে। কখন কোন শকুনের নজর পড়ে যায় বলা মুশকিল। কাছাকাছি আসতেই দৃষ্টি সরিয়ে নেয়। সিরাত আসতেই সে পাশের সিটের দরজা খুলে দেয়। সিরাতও গিয়ে বসে সেখানে। রওনকও উঠে বসে গাড়ি স্টার্ট দেয়। চলতি পথে এ পর্যন্ত তারা নিশ্চুপ। সিরাত নীরবতা ভেঙে বলে, জানেন আজ একটা মজার ঘটনা ঘটেছে? রওনক দৃষ্টি সামনে রেখেই বলে, কী ঘটনা ঘটেছে শুনে? সিরাত পুরোপুরি তার দিকে ঘুরে বসে বলে, আজ ওদের বাসায় ওর এক মামি যাওয়ার পর থেকে আমার সাথে অনেক কথা বলছিল, মেশার চেষ্টা করছিল। তারপর দুপুরের পর সবাই আমরা তখন ছাদে। তখন উনি আমাকে গিয়ে বলে, তোমার গার্জিয়ানের নাম্বারটা দেবে যদি কিছু মনে না করো, আসলে আমার একটা ছেলে আছে, ইটালিতে থাকে। রওনক এবার গাড়ির ব্রেক কষে থামিয়ে তার দিকে তাকিয়ে বলে, তারপর তুমি কি করেছো? আমি আর কি, আপনার নাম্বার দিয়ে এসেছি, কারণ আমার গার্জিয়ান তো আপনি। বাহ, বেশ ভালো তো। স্বাভাবিকভাবেই বলে আবার ড্রাইভিংয়ে মন দেয়। ভাবুন, উনি যদি আপনাকে কল দেয়, আমার বিয়ের প্রস্তাব দেয়, তখন কেমন হবে? সেই মজা না? রওনক ঘাড় বাঁকিয়ে দাঁত দেখিয়ে তার দিকে তাকিয়ে বলে, হি হি, সেই মজা। সিরাত কৌতূহলী হয়ে জানতে চায়, তখন আপনি কি বলবেন? বলবো, আমিও চাচাতো জামাই, এতদিন পেলে পুষে মানুষ বানাতে পারিনি, আপনি দেখেন পারেন কি না। মানুষ বানিয়ে আবার ফেরত দিয়েন, কারণ আমার একটাই চাচাতো বউ, বেশি থাকলে দিয়ে দিতাম। মাথা মোটা কথাকার। এই আপনি মাথা মোটা বললেন কেন? তো কি মাথায় চিকন বলবো? কি বুদ্ধিমতী বউ আমার। এক মহিলা তার ছেলের সাথে বিয়ের প্রস্তাব দিয়েছে, আর এক চুল পাকনা জামাইয়ের নাম্বার দিয়ে এসে দাঁতকে দিয়ে বলছে সেই মজা না। উনি চাইলো কেন? না চাইলে কি আমি চুল পাকনামি করতাম? তুমি দেবে কেন? যে রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছ তাতে ওই মহিলার আর কি দোষ? একে তো আগুন সুন্দরী রূপ, তার উপর এই মহিলার যে জামাই আছে তা তো বোঝার উপায় নেই, না আছে হাতে না আছে কানে। শোনো, যদি চুড়ি নাকফুল পরে যেতে পারো তাহলেই যাবা, না তো বাড়ির বাইরে পা বাড়াতে পারবে না, বুঝেছ? ঝাঁঝালো কণ্ঠে বলল রওনক। সিরাত তার কথায় ঘাবড়ে যায়, উপর নিচে মাথা নেড়ে সম্মতি জানায়। এরপর তাদের মাঝে আর কোনো কথা হয় না। ইশতিয়াক ও রওনক একটা লেকের পাড়ে বসে আছে, দুজনেই নীরব। তোমার কান পর্যন্ত খবর পৌঁছে গেছে তাহলে? হেয়ালি না করে সোজা সবটা বল, নাজনীনের সাথে দেখা করছিস কেন? কি চাই আবার? শোন রওনক, তোর কোনো কাজে সিরাত যদি কষ্ট পায়, ওর চোখে পানি আসে, আমি ইশতিয়াক সিদ্দা তোকে পুঁতে ফেলবো। রওনক চাচার কথায় হেসে বলে, তোমার ভাতিজির এক ফোঁটা চোখের পানি আমাকেই উতলা করে তোলে, সেখানে কিভাবে তার চোখে পানির কারণ হব? নাজনীন কি করতে এসেছে? নাহিলের সাথে দেখা করতে চায়। তুই কি বলেছিস? ও যদি ঝামেলা করে তোদের সংসারে? কিছুই করবে না, ও এমন মেয়ে না। নিজের সুখ বিসর্জন দিতে রাজি, কিন্তু অন্যের সুখ কাটতে আসবে না। আর যদি মনে সংশয় থাকে আমাকে নিয়ে, তবে নিশ্চিন্তে থাকতে পারো, অতীত হারিয়ে বর্তমানকে পেয়েছি, আর সেই অতীতকে টানার বোকামি আমি করব না। তোকে আমি ভরসা করি, কিন্তু তবুও ভয় থেকেই যায় একটা। রওনক তার কথার ফিটে কথা বলে না, ইশতিয়াকও আর ঘাঁটায় না। তার যতটুকু প্রয়োজন সে জেনেছে, নিশ্চিন্ত হয়েছে, এর বেশি দরকার নেই।
বাড়িতে ফিরে সিরাত গায়ের গয়নাগুলো কোনো রকম খুলে চুল থেকে ক্লিপগুলো ছাড়িয়ে মেকআপ ও শাড়ি জড়ানো অবস্থায় তার ক্লান্ত শরীরটা বিছানায় এনে ফেলেছে। রওনা এসেই তাকে নামিয়ে দিয়ে আবার কোথায় যেন চলে গেছে। কোথায় গেছে সে জানে না, জানার আগ্রহ প্রকাশ করেনি, কারণ তার শরীর ভীষণই ক্লান্ত। দিন দুনিয়া হুঁশ নেই তার, এখন বিশ্রাম দরকার। শোয়ার মিনিট পাঁচেকের মাথায় তার ঘন নিঃশ্বাস জানান দেয় সে ঘুমিয়ে পড়েছে। অন্যদিকে নাহিল সারাদিন মায়ের মুখটা একবারের জন্যও দেখেনি। অবশ্য সাজগোজ করার পর ছবি পাঠিয়েছিল বাবার ফোনে, বাবা তাকে দেখিয়েছে। আর পুরো দিনের মাঝে একবার কথা হয়েছিল ফোনে, তাও দুপুরের দিকে। মা তার খোঁজ খবর নিতেই কল করেছিল। খেলা শেষে বাড়ি এসে ডাইনিংয়ে পানি খেতে গিয়ে একটা অর্ধেক চাপানো দরজার দিকে নজর পড়ে। এই ঘরটায় সে খুব একটা আসে না। আগে যখন তার সারা ফুপি সুস্থ ছিল তখন তাকে নিয়ে আসতো। সারা ফুপি অসুস্থ হওয়ার পর আর আসা হয়নি। আর একটু এগিয়ে গিয়ে উকি দেয়। ভেতরে মানুষটা এখন একটা সময় তাকে লক্ষ্য করে, তাকে ভেতরে ডাক দেয়। সে ধীর পায়ে দরজা ঠেলে ভেতরে ঢোকে। সায়রা বেগম ছাদ থেকে আনা কাপড়গুলো ভাঁজ করছিলেন। নাহিলকে উকিঝুঁকি মারতে দেখে ভেতরে ডাকেন। নাহিল ভেতরে এসে দরজার কাছে দাঁড়িয়ে আছে। সায়রা বেগম ডেকে তার পাশে বসতে বলেন। নাহিল এগিয়ে গিয়ে বিছানায় তার পাশে বসে। বাইরে দাঁড়িয়েছিলে কেন? না, দেখছিলাম মেজো দাদু আছে কি না। মেজো দাদু না থাকলে কি আসা যায় না? আর সে তোমার নানা ভাই হয় এখন। মায়ের বাবা কি দাদু হয়? নাহিল বোধহয় একটু হাসার চেষ্টা করে। সায়রা বেগম এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে আলতো করে জড়িয়ে ধরে। তোমার মা কি আমার কাছে আসতে নিষেধ করেছে? নাহিল প্রতিবাদী স্বরে বলে, না না, মা কিছু বলেনি। সে তো আরও বলে সবার সাথে মিলেমিশে থাকতে, সবার সাথে ভালো ব্যবহার করতে, কেউ পচা বলবে এমন কোনো কাজ না করতে। তাহলে আমার কাছে আসো না কেন? কথাও বলো না। নাহিল জবাব দেয় না, মাথা নিচু করে হাত মোচড়াতে থাকে। সায়রা জানে বাচ্চাটা তাকে ভয় পায়, তাই সবসময় দূরে দূরে থাকে। সায়রা সিরাত বা বাড়ির অন্য কাউরির সাথে থাকলে তবে সে তার সাথে টুকটাক কথা বলে বা এক জায়গায় বসে গল্প করে। যদিও বা কখনো তার সাথে উঁচু স্বরে কথা পর্যন্ত বলেনি, তবুও তার সামনে ঘটা ঘটনার পরিপ্রেক্ষিতে তার বাচ্চা মনে ভয় ঢুকে গেছে। সায়রা তার এক হাত তার হাতের মুঠোয় নিয়ে বলে, আমি কি কখনো তোমাকে বকেছি? কখনো মেরেছি? কখনো কি ধমক দিয়েছি? নাহিল দুদিকে মাথা নেড়ে না বোধক ইঙ্গিত করে। সায়রা পুনরায় বলে, তাহলে আমাকে ভয় পাও কেন? কই, ভয় পায় না তো। তাহলে মাথা নিচু করে কথা কেন বলছো? নাহিল নিশ্চুপ। জানো, আমার কত ইচ্ছা করে তোমার সাথে কথা বলতে, গল্প করতে, কিন্তু তুমি তো সুযোগ পেলেই ছুট লাগাও। ভয় না পেলে কেউ এমন করে না। মানে তোমার চেহারাটা কেমন রাগী রাগী দেখতে, তাই একটু একটু ভয় লাগে। মাথা নিচু রেখেই বলে নাহিল। সায়রা তার কথার ধরনে শব্দ করে হেসে দেয়। ছেলেটা খুবই আদুরে। নিজেকে দেখে তার মাঝে মধ্যে আফসোস হয়। একটা সময় সিরাতের বাচ্চা হবে না জেনে সমাজের রোষানল থেকে বাঁচাতে বাচ্চা সমেত এক লোকের সাথে বিয়ে দিয়েছে। এখন সময়ের পরিক্রমায় এই বাচ্চাটাকে জন্ম না দিয়েও মা হয়ে গেছে। একজন আদর্শ মা। ছেলের সম্পর্ক যেমন বোঝায়, নাহিল ও সিরাতের সম্পর্কটা ঠিক তেমনই। অন্যদিকে সে জন্ম দিয়েও মা হতে পারেনি। এক মেয়েকে ছোটবেলাতেই হারিয়েছে, অন্যজনও এখন তাকে এড়িয়ে চলে। সায়রা বেগমের চোখ চিকচিক করে ওঠে। নাহিল সায়রা বেগমের ভাবনার জগতে ডুবে থাকতে দেখে বলে, তুমি তো বললে গল্প করবে, তা এখন চুপ করে আছো কেন? আমি কি চলে যাব? সায়রা তার মাথায় এক হাত বুলিয়ে বলে, চলে যাবে? আর একটু বসে যাবে না? না মানে তুমি বললে বসবো। আসলে ছোট দিদা বলল মা এসেছে, তাই একটু দেখা করে আসতাম। সায়রা বেগমের ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলিয়ে বলে, আচ্ছা যাও। তার অনুমতি পেতেই দরজার দিকে ছুট লাগায়। সায়রা বেগম পেছন থেকে ডেকে বলে, সময় পেলে আবার এসো কেমন? আমরা গল্প করব কিন্তু। নাহিল তার দিকে হাসি মুখে তাকিয়ে বলে, আচ্ছা আসবো। এক ছুটে গিয়ে থামে তার মা বাবার ঘরের সামনের দরজাটায়, কোনো রকম চাপানো। দরজায় কয়েকটা টোক্কা দেয়। ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে সে দরজা ঠেলে মাথা ঢুকিয়ে উকি দিয়ে ভেতরে তার মা একা আছে। পা টিপে টিপে ঘরে প্রবেশ করে। সিরাত বিছানায় উপুর হয়ে ঘুমিয়ে আছে। সে বিছানায়
আস্তে করে ওঠে, সিরাতের একপাশে শুয়ে তাকে জড়িয়ে ধরে, পিঠের ওপর মাথা রেখে গভীর নিঃশ্বাস টেনে নেয়। সিরাতের গায়ের ঘ্রাণটা তার কাছে অন্যরকম লাগে, একদম মা একটা ঘ্রাণ, যা সে কারোর শরীর থেকে পায় না। তাই তো সুযোগ পেলে জাপটে ধরে ঘ্রাণ নেয়। ঘুমের মধ্যে কেউ আষ্ট্রেপৃষ্ঠে জড়িয়ে আছে অনুভব করতেই ঘুম ভেঙে যায় সিরাতের। ঘুম ঘুম চোখে হাত দিয়ে হাতড়ে বোঝার চেষ্টা করে ব্যক্তিটিকে। ছোট ছোট হাত পা আর শরীরে টের পেয়ে বুঝতে পারে মানুষটাকে। আব্বু, ঠিক হয়ে শুয়ে পড়ো। নাহিল নিশ্চুপ। নাহিল, বালিশ দিচ্ছি, ঠিক হয়ে শুয়ে পড়ো সোনা। নাহিল সিরাতের সাথে আরেকটু মিশে গিয়ে বলে, একটু ঘুমাই। বালিশে ঘুমাও, এভাবে শুয়ে থাকলে ঘাড় ব্যথা হবে তো। না। সিরাত হাল ছেড়ে দেয়। সে নিজেও ক্লান্ত, ঘুম দরকার, তাই আর কথা বাড়ায় না। তার বুঝে আসে এদের বাপ ছেলের কাহিনী। এরা কি তাকে একটু ঠিকমতো শুতেও দেখতে পারে না। বিয়ে হয়েছে পর থেকে কয়েকদিন যে শান্তিমতো ঘুমিয়েছে তা মনে নেই তার। আগে ছিল শুধু ছেলেটা, এখন যোগ হয়েছে বাপটা। এরা মোটে তার শান্তি সহ্য করতে পারে না। যে একটু আরাম করে শুতে যাবে অমনি হয় বাপ না হয় ছেলে এসে তাকে বালিশ বানিয়ে ফেলে। তার জীবনটাই বেদনার। তবে এই বেদনার মধ্যে যে আকাশ পরিমাণ সুখ আছে তা মোটেও অস্বীকার করতে পারবে না সে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে প্রায়। ইশতিয়াক ও রওনা বাড়ি পৌঁছেছে। তারা সেখান থেকে গিয়েছিল দই মিষ্টি আনতে, সাথে আরও প্রয়োজনীয় কিছু জিনিস। বাড়ির ভেতরে ঢুকে সোজা ডাইনিংয়ে গিয়ে দু হাতের বোঝা হালকা করে। আতিয়া ও সাইরা রান্নাঘরে খাবারের আয়োজন করছে। মিথিলা আছে সারার কাছে। আজ এনগেজমেন্ট বলে কথা, একটু সাজগোজের বিষয় আছে। রওনা আশেপাশে সব জায়গা খুঁজে বউ বাচ্চা দেখতে পায় না। অবশেষে ঘরের দিকে পা বাড়ায়। দরজা চাপিয়ে রাখা। দরজা খুলে ভেতর প্রবেশ করে আশেপাশে দেখে বিছানায় চোখ যায়। একটা মনোমুগ্ধকর দৃশ্য ফুটে উঠেছে তার সামনে। সিরাত উপুড় হয়ে ঘুমিয়ে আছে। তার পিঠের ওপর মাথা রেখে হাত পা তার গায়ের ওপর তুলে ঘুমিয়ে আছে তার ছেলে। এর চেয়ে মনোরম দৃশ্য আর কী বা হতে পারে একজন বাবা ও একজন স্বামীর নিকট। সিরাত মা হিসেবে সত্যিই অসাধারণ। বিয়ের শুরুতে একটু ভয় ছিল এদের দুজনের সম্পর্ক নিয়ে, তবে দিনে দিনে সে ভয় এখন সুখে রূপ নিয়েছে। সিরাত মা হিসেবে, বউ হিসেবে অসাধারণ একজন মানুষ। মা হিসেবে খুবই বুঝদার, সংসার সামলানোর কাজেও যথেষ্ট বুঝদার। শুধুমাত্র তার কাছে এলেই সব বোধ বুদ্ধি হাঁটুতে নেমে যায়। রওনক ঘড়িতে একবার সময় দেখে নিয়ে এগিয়ে যায় তাদের দিকে। বিছানায় বসে প্রথমে ছেলের কপালে, এরপর বউয়ের কপালে একটা ভালোবাসার পরশ দেয়। তাদের আলতো করে ডেকে তোলে। বেশ কয়েকবার ডাকতে সিরাতের ঘুম হালকা হয়ে যায়। সামনে রওনককে দেখে একচিলতে হাসি দেয়। বিপরীতে রওনকের ঠোঁটের হাসির ফুটে ওঠে। ওঠো, বাড়িতে আজ মেহমান আসবে, সব ভুলে গেছো? ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে পড়েছি। ওঠো, উঠে ফ্রেশ হয়ে পোশাক পাল্টে নাও। রওনা আস্তে করে তার ওপর থেকে নাহিলকে সরিয়ে পাশে বালিশে শুইয়ে দেয়। সিরাত উঠে চুলগুলো হাত খোপা করে নেয়। রওনা বিছানা থেকে নেমে কাবার থেকে তার এবং সিরাতের পোশাক বের করে নেয়। সিরাতকে ওয়াশরুমে পাঠিয়ে সে ঘরে পোশাক বদলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সিরাত সময় নিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে রওনককে ঘরে দেখতে পায় না। সিরাত ছেলেকে আর ডাকে না, ভাবে এখন ঘুমাক, কাঁচা ঘুম ভাঙলে মাথা যন্ত্রণা করবে, তার থেকে একবারে মেহমান আসার পরে ডেকে দেবে। নিচে এসে দেখে সবাই সবার কাজে ব্যস্ত। সে সোজা যায় রান্নাঘরে। রান্নাঘরে সাইরা ও আতিয়া, একজন রোস্টের জন্য মুরগি ভাজছে, অন্যজন মশলা ব্লেন্ড করছে। ছোট মা, কিছু কি বাকি আছে আমাকে বলো, করে দিচ্ছি। না না, তোর হাত দেওয়ার দরকার নেই, এতদিন বাদে বাপের বাড়ি এসেছিস, এখন ঘুরে ফিরে দেখ, কাজ করার জন্য আমরা আছি। হাসি মুখে কথাগুলো বলে আতিয়া। তার কথায় সিরাত বিরক্ত হয়। আমি এখন শ্বশুর বাড়িতে আছি, ছোট শাশুড়ি মা, বলুন কি সাহায্য করতে পারি? আতিয়া ও সায়েরা তার কথায় হেসে ওঠে। ফাজিল মেয়ে, মা দিয়ে সোজা শাশুড়ি বানিয়ে দিলি তো। দেখ, এখন যাও বড় বউ, গিয়ে ঝুড়ির ফলগুলো কেটে সাজিয়ে রাখো তো টেবিলে, কাটা যেন সুন্দর হয়, মেহমানদের সামনে দেওয়া হবে। সিরাত তার কথায় ভেঙচি কেটে একটা ছুরি ও ফলের ঝুড়ি নিয়ে ডাইনিংয়ে গিয়ে পা ভাঁজ করে আরামসে বসে ফল কেটে কেটে প্লেটে সাজায়। ভাবি, কি এত লাগাচ্ছ? হ্যাঁ, এত সাজানোর কি দরকার? তারা বুঝি আমাকে আগে দেখেনি? সে দেখা আর এই দেখা এক নয় ননদিনী। আজ তোমার একটা বিশেষ দিন, একটু সাজতে তো হবে।
ইস, আমার না কেমন নার্ভাস লাগছে, হাত দেখো কেমন ঠান্ডা হয়ে গেছে। আরে বোকা, এমন হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন কথা বলো না, চুপ করে বসো, আমাকে সাজাতে দাও, হালকা করে সাজিয়ে দিবা কিন্তু। আচ্ছা বোন আমার, এবার একটু শান্ত হয়ে বসো। তারা চলে এলো বলে, এখনও হয়নি দেখলে তোমার মা চাচি আমাকেই ঝাড়বে। সারা আর কিছু বলে না। মিথিলাও আপন মনে সাজাতে থাকে তাকে। ভারী কাজের একটা 3 পিস পরিয়ে দিয়েছে, সাথে মুখে মানানসই মেকআপের প্রলেপ আর হালকা গয়না, সাজ কমপ্লিট। রাত 8টার দিকে মুনাওয়ার সাহেব তার পরিবার নিয়ে পা রাখেন শেখ বাড়িতে। সাথে আরও আছে বড় ভাই ভাবি। শেখ বাড়ির পুরুষ সদস্যরা তাদের স্বাগত জানায়। প্রথমেই তাদের সামনে দেওয়া হয় হালকা নাস্তা। প্রথমে বিয়ের তারিখ নির্ধারণ হবে, এরপর আংটি বদল। অন্যদিকে সিরাত ও মিথিলা আছে সারার সাথে। নাহিলকে তুলে রেডি করে ওর বাপের হাতে ধরিয়ে দিয়ে সে এসেছে এখানে। যদিও সে ভদ্র বাচ্চা, তবুও বলা যায় না বাকি 2 বাচ্চার সাথে মিলে কিনাকি করে, তাই রওনকের হাতে তুলে দিয়েছে। বাড়ির বড়রা মিলে আলাপ আলোচনা করছে বিয়ের দিনক্ষণ নিয়ে। ছেলে মেয়ে উভয় কাছে মতামত চাইলে তারা তা বড়দের হাতে তুলে দেয়। তারা যা সিদ্ধান্ত নেবে তাই তারা মেনে নেবে। কেউ আর দেরি করতে চায় না, তাই বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে 31শে ডিসেম্বর। সবাই তাতে ঐকমত পোষণ করেছে। এবার আংটি বদলের পালা। সিরাত ও মিথিলা সারাকে নিয়ে প্রবেশ করে বসার ঘরে। মাশরাফি হবু স্ত্রীকে প্রথম দেখাতেই মনে মনে মাশাল্লাহ বলতে ভুল করে না। মাশরাফি ও সারাকে এনে পাশাপাশি বসানো হয়েছে। প্রথমে মাশরাফির পালা। জীবনে প্রথমবার মাশরাফির গলা শুকিয়ে আসছে, শীতের মধ্যেও শরীর ঘেমে উঠছে কোনো মেয়ের হাত ধরতে গিয়ে। এমন না এর আগেও হাত ধরেনি। মাশরাফি বুঝে উঠতে পারে না এই মেয়েকে কোলে পর্যন্ত তুলেছে, আর এখন সামান্য হাত ধরতেই এই অবস্থা। গুরুজনরা তাড়া দিতে থাকে। এক পর্যায়ে মাশরাফি ডালার মধ্যে থেকে একটা আংটি তুলে সারার দিকে হাত বাড়িয়ে দেয়। সারা তার কাঁপা কাঁপা হাতটা তুলে মাশরাফির দিকে বাড়িয়ে দেয়। মাশরাফি দেখে সেই হাতের কম্পন, চাপা একটা হাসি দিয়ে ধীরে সুস্থে আংটিটা পরিয়ে হাতটা একটু চাপ দেয়। এতে সারা চোখ তুলে মাশরাফির দিকে তাকায়। মাশরাফি চোখ দ্বারা আশ্বস্ত করে। এবার সারার পালা। এলে পাশে থাকা সিরাত তার হাতে আংটি তুলে দেয়। এদিকে মাশরাফি আগে থেকেই হাত বাড়িয়ে বসে আছে। সারা কম্পন ধরা হাতে তাড়াহুড়ো করে আংটি পরিয়ে দেয়। সকলে মুখে হাসি ফোটে। আরাফাত শিকদার আড়ালে 2 চোখ মোছেন। এ দৃশ্য চোখ এড়ায় না আজমল শিকদারের। সে ভাইয়ের কাঁধে হাত রেখে ভরসা ও সাহস দেয়। সকলে রাতের খাবার খেতে ইতিমধ্যেই টেবিলে বসে পড়েছে। বাড়ির মেয়ে বউরা হাতে হাতে খাবার বেড়ে দিচ্ছে। সারাকে ঘরে দিয়ে আসা হয়েছে, সেখানে সিরাত নিজে হাতে খাবার খাওয়াচ্ছে বোনকে। খাওয়া দাওয়া শেষে সকলে টুকটাক কথা বলেছে। মুনাওয়ার সাহেব এখনই বের হবেন পরিবার নিয়ে। ভাই, আজকের রাতটা থেকে গেলে হতো না? রাত হয়েছে অনেক। আর শীত। না ভাইজান, আজ আর না, বড় ভাইরা কালই চলে যাবেন, তারা কিছু কাজ আছে, তাই আজ কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাহলে কি আর করার, যেহেতু বলেই দিয়েছেন কাজ আছে, তখন তো আর আটকানো যায় না। বেশ, যান, তবে সাবধানে যাবেন, গিয়ে একটা খবর জানাবেন। জি জি, আসছি তাহলে। সকলকে বিদায় জানিয়ে বন্ধ হয় শিকদার বাড়ির মূল ফটক। বাড়ির ছোট মেয়ের বিয়ে, আনন্দ দুঃখ মিলেমিশে একাকার। এ খুশির খবর রাবেয়াকেও জানানো হয়েছে, তবে তার শাশুড়ি অসুস্থ থাকায় আজ এখানে উপস্থিত হতে পারেনি। সন্ধ্যার পর থেকে বইয়ের দেখা নেই। ছেলেকে ধরিয়ে দিয়ে সেই সরেছে, আর তার পাশ ঘেঁষেনি। কাল তাকে ফিরতে হবে। একদিন ছুটি পেয়ে এই মেয়ের জন্য কত দূর থেকে ছুটে এসেছে, আর এই মেয়ে তাকে পাত্তাই দিচ্ছে না। এখানে মানুষ পেয়ে তাকে চোখে পড়ে না। থাকুক যেখানে ইচ্ছে, এর শোধ সে ঢাকায় গিয়ে তুলবে। তখন তার আগে পিছে ঘুরলেও সে পাত্তা দেবে না। সেখানে গেলে তো তাকে ছাড়া কিছুই চোখে দেখে না। নিজের ঘরে গিয়ে কোনো রকম হাত মুখ ধুয়ে বিছানায় গা এলে দেয়। এপাশ ওপাশ করেও চোখে ঘুম ধরা দেয় না। প্রায় আধ ঘন্টা পর দরজা বন্ধ করার শব্দে রওনক চোখের ওপর হাতটা একটু সরিয়ে ব্যক্তিকে দেখে নেয়। তার ছোটোখাটো বউ। এটা তাকে
দেখে কাত হয়ে শুয়ে ঘুমের ভান করে পড়ে রয়। এদিকে সিরাত ঘরে ঢুকে রাতের পোশাক নিয়ে ওয়াশরুমে যাওয়ার পূর্বে বিছানার দিকে একবার দেখে নেয়। কিছু সময় পর পোশাক পাল্টে ফ্রেশ হয়ে চুল বেঁধে লাইট অফ করে বিছানায় এসে বসে নিজের সাইডে কিছু সময় পা দুলিয়ে কিছু একটা ভাবে। সে বিছানায় পা ভাঁজ করে পাশের ব্যক্তির দিকে ঝুঁকে পরখ করে নেয় আদৌ ঘুমে কি না। ওপাশ ফিরে শোয়ার কারণে বুঝতে পারে না। সে এক হাত তার বাহুতে রেখে আলতো ধাক্কা দিয়ে ডাকতে থাকে রওনককে। ডাকে বদল এসেছে। আগে শুধু আপনি আজ্ঞে করে কথা বলতো, না হলে পুরো নাম ধরে ডাকতো। এখন সেখান থেকে পদবি বাদ পড়েছে, কেবল রওনফই ডাকে। ডাকটা তৈরি হয়েছে রওনফের আবদারে। লোকটা বুদ্ধিমান বটে। যখন তারা স্বামী স্ত্রী সুখকর মুহূর্তে থাকে, ঠিক সেই পরিস্থিতিতেই এই লোক একটা আবদার জুড়ে বসে। জোড়াজুড়িতে তা পূর্ণ করতে সেও বাধ্য হয়। বেশ কয়েকবার ডাকার পরে যখন সাড়া না পায়, তখন বুঝে নেয় লোকটা ভং ধরে পড়ে আছে। কেননা এই লোকের ঘুম পাতলা, দুই এক ডাকে উঠে পড়ে। বর্তমানে জেগে জেগে ঘুমাচ্ছে, তাই সে দুহাত তুলে তার বাহু ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, এই রওনক, আপনি উঠবেন? আমি জানি আপনি জেগে আছেন। ওপাশ থেকে কোনো সাড়া আসে না। সে দ্বিগুণ হারে ঝাঁকিয়ে বলে, আরে আমার জরুরি কথা আছে, ওঠেন। মেজাজ গরম হলে ঠান্ডা পানি এনে গায়ে ঢেলে দেব। রওনক না পেরে তার দিকে ঘুরে রুক্ষ স্বরে বলে, সমস্যা কি? এত বিরক্ত কেন করছো? শুনতে পান না কি বলছি? বললাম তো কথা আছে জরুরি। রওনক ওপাশ ঘুরতে ঘুরতে বলে, যা বলার সকালে বলো, এখন ঘুমোতে দাও, কাল ঢাকায় ফিরতে হবে। সিরাত টান মেরে নিজের দিকে ঘুরিয়ে বলে, কাল যাবেন মানে? একদিনের জন্য এসেছেন? অবাক হয়ে জানতে চাই সিরাত। রওনক চোখ বন্ধ রেখে উত্তর দেয়, তা একদিনের জন্য শুধু শুধু কষ্ট করে কেন আসতে গেলেন? সেটা ভোরেও বলেছি, এখন কি বলা দ্রুত বলো। সিরাত ঝুঁকে রওনকের উপর আচ্ছা হয়ে গলার দুপাশে হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, আমি আবার বিয়ে করব। রওনক তার কথায় ধপ করে চোখ খুলে নেয়। পরক্ষণেই স্বাভাবিক হয়ে বলে, ছেলে পছন্দ করেছো? ফেল করার পর কি সে বিয়ে করবে? কারণ ফেল হলে আমি আর আমার ঘরে রাখবো না। দরকার নেই রাখার, আমি নাহিলের ঘরে গিয়ে থাকবো, না হলে ড্রয়িং রুমে সোফায় থাকবো। বিয়ে করতে ছেলে পছন্দ করতে যাব কেন? তো কি মেয়ে বিয়ে করবে? ছি, কি জঘন্য আপনি! আমি বলেছি আবার বিয়ে করব, তাও আপনাকে। আমাদের বিয়ের সময় তো কেউই মন থেকে ভালোবেসে বিয়ে করিনি, এবার ভালোভাবে করব। ওদের বিয়ের কথা শুনে আমারও বিয়ে করতে ইচ্ছে করছে। বিয়ে তো একবার হয়ে গেছে, আবার কেন? বললাম না, আমাদের বিয়ের সময় তো দুজন দুদিকে তাকিয়ে বিয়ে করেছি, তাই এবার চোখে চোখ রেখে বিয়ে করব। কে বলেছে দুজন দুদিকে তাকিয়ে বিয়ে করেছি? আমি তো তোমার দিকে তাকিয়েই বিয়ে করেছি। ইভেন বিয়েতে আসা সব সুন্দরী মেয়েদের দিকে আমি তাকিয়েছি, কেননা সুন্দর দেখলে আমার সেই দিকে নজর চলে যায়। লুচ্চা কোথাকার, সর সামনে থেকে। বিয়ে? থু, আগে জানলে বিয়েই করতাম না। তুই তুকারি করছে মানে হলো? সিরাত তার উপর থেকে সরে গিয়ে বলে, মনে হলো না তুই তুকারি করছি? বুড়ো বয়সে লুচ্চামি গেল না? এতে লুচ্চামির কি আছে? চোখ দিয়েছে তো সুন্দর জিনিস দেখার জন্য, তা দেখবো না? সিরাত খেপে গিয়ে ধড়াম করে এক কিল বসিয়ে দেয় তার বাহুতে। ব্যথায় কোকিয়ে ওঠে রওনক। আল্লাহর গজব পড়বে, আপনি যা শুরু করেছেন। আমি যাচ্ছি, থাকবো না আপনার সাথে আর এক ঘরে। এখন আরামসে ফোন বের করে সুন্দরী দেখেন। আরে খেপছো কেন? আমি তো তোমাকেও সুন্দর বলেছি। তোর সুন্দর তুই ভাত দিয়ে খা, সকালটা শুধু হোক, আমি সবাইকে বলবো আপনার কীর্তিকলাপ। সিরাত বিছানা থেকে নামতে যাবে, এমন সময় রওনক তাকে পেছন থেকে জড়িয়ে ধরে টেনে বিছানায় ফেলে। তার ওপর উঠে মুখটা তার দিকে ঘুরিয়ে বলে, কলিজা, রাগ করে না, মজা করছি। নামুন আমার ওপর থেকে, আমি বাইরে যাব। সিরাত দুহাতে ধাক্কাতে থাকে রওনককে, কিন্তু তার দ্বিগুণ ওজনে এই প্রাণীকে কি তার মতো চুনোপুটি দ্বারা সরানো সম্ভব? মুখের দুপাশে হাতে চাপ বাড়িয়ে বারবার ফেরাতে চায়
তার দিকে, কিন্তু ঘাটতারা মহিলা শুনলে তো। ছাড়েন আমাকে, আমি থাকবো না এখানে। কই যাবে? জাহান্নামে। যে বেয়াদবি শুরু করেছিস তাতে জাহান্নাম ছাড়া কোথাও ঠাঁই পাবিও না। বলছি তো মজা করেছি। শান্ত হ, আর বলবো না কখনো। ছাড়তে বলছি না। আমার একদম কাছে ঘেঁষবেন না। থাকুন ওইসব নিয়ে। আমি থাকবো না আপনার সাথে। মোচড়াতে মোচড়াতে চিৎকার করে বলে ওঠে সিরাত। এদিকে রওনক ধৈর্যধরা হয়ে নিজের ঠোঁট দ্বারা চেপে ধরে তার ঠোঁট জোড়া। এতে ছটফট করতে থাকে সিরাত, একটা কাঁপুনি দিয়ে স্থির হয়ে যায়। অন্যদিকে রওনক আশ্লেষে টেনে নিতে থাকে বইয়ের রাগ অভিমান। এক পর্যায়ে সে সেইভাবেই স্থির থেকে বলে, সবই বুঝো, তাও অমন অবুঝের মতো বিহেভ করো কেন? সিরাত কোনো উত্তর দেয় না। দু চোখ বেয়ে জলধারা নেমেছে। এই সামান্য কথায় এভাবে রিয়্যাক্ট করছো? তাহলে ভাবো, তোমার মুখে যখন শুনেছি অন্য এক মহিলা তার ছেলের জন্য তোমাকে পছন্দ করেছে, আবার তুমি তাকে নাম্বারও দিয়ে এসেছো, তখন আমার কেমন লেগেছে? ওটা তো ফাজলামি করেছি, সেটা তো আপনাকে তখনই বলেছি। ফাজলামি? নিশ্চয়ই ওই ছেলের মা তার ছেলেকে তোমার কথা বলেছে, তোমার বর্ণনা দিয়েছে, আর সেই ছেলেও তোমাকে কল্পনা করেছে। এটা কেমন মজা? আমি শুধু বলেছি, তাতেই তুমি তুই তুকারি পর্যন্ত চলে গেছো। আর ওই ছেলে আমার স্ত্রীকে নিয়ে কল্পনা করবে বা করছে, এটা ভেবে আমার কেমন লাগছে? সিরাত বোঝে তার বোকামি ঠিক কোন লেভেলে চলে গেছে। রওনকের কথা মতো যদি তাই হয়ে থাকে, তবে না, সে আর ভাবতে পারছে না। চোখ নামিয়ে রেখে বলে, সরি, আমি বুঝতে পারিনি। এত কিছু ভেবে আমি নাম্বার দিইনি, আর উনি তো কল দেননি। সরি, তুমি ছোট, অনেক কিছুই তোমার ভাবনার বাইরে থাকবে, স্বাভাবিক। আরও বড় হও, বাস্তবতাকে চোখ মেলে দেখো, বুঝবে। একটা ছেলের কল্পনা, তার দৃষ্টি কত দূর পর্যায়ে যেতে পারে, সেটা তুমি যদি জানতে, তবে কখনোই অমন সেজে গুজে উপস্থিত হতে না। আমি কখনোই তোমাকে পোশাক আশাক সাজগোজ নিয়ে বাধা দিইনি। চেয়েছি নিজে থেকে বোঝো, শেখো। জোর করে পড়ালে তার গুরুত্ব তুমি বুঝবে না, তখন বোঝা মনে হবে। আমার উপরই বিরক্ত হবে, রাগ হবে। কিন্তু যখন তুমি স্বেচ্ছায় বুঝে পড়বে, তখন তার প্রয়োজনীয়তা, গুরুত্ব বুঝবে। আপনি নিষেধ কেন করেননি? রওনক সিরাতের চোখে চোখ রেখে বলে, বললামই তো, জোর করে কোনো জিনিসের গুরুত্ব বোঝানো যায় না। আমি নিষেধ করলে সেটা তুমি ভালোভাবে নিতে মুখে কিছু না বললেও ভেতর ভেতর ঠিকই রাগ জমত। সিরাত উপায়ন্তর না পেয়ে কেঁদে ফেলে। রওনক ব্যস্ত হয়ে পড়ে তাকে সামলাতে, কপালে কপাল ঠেকিয়ে রাখে। সিরাত কাঁদতে কাঁদতে বলে, ওই ছেলে কি সত্যিই কল্পনা করবে? যদি বাজে কিছু কল্পনা করে? হুস, কাঁদে না। ওই ছেলে কি করবে জানি না। যদি করেও তোমাকে না দেখে, তবে তুমি কি জানো, রাস্তাঘাটে অসংখ্য ছেলে আছে যারা মেয়েদের সৌন্দর্য, সাজ পোশাকে মুগ্ধ হয়ে তাদের নিয়ে কল্পনায় ঘর সাজিয়ে ফেলে। এত ধরনের কল্পনা করে, তা তোমার ধারণার বাইরে। আমি আর এসব পরে বের হব না। আপনি আমাকে বোরখা কিনে দেবেন, আমি তাই পরে বের হব এখন থেকে। হিচকি তুলতে তুলতে বলে সিরাত। মাথা তুলে ঠোঁটে ঠোঁট ছুঁড়িয়ে বলে, আচ্ছা পাখি, আমি দেব। এবার আমাকে কিছু দাও, কাল তো চলেই যাব। কি দেব? আপাতত কিছুই নেই আমার কাছে, খানিক অবুঝ সুরে বলে সিরাত। এত এত কথার মাঝে রওনকের এমন কথা শুনে সে সঠিক অর্থ অনুধাবন করতে ব্যর্থ হয়। তোমাকে দাও, তাতেই হবে। বাকি সব দেওয়ার জন্য আমি আছি। রওনকের কথার অর্থ বুঝতে পেরে সিরাতের গাল লাল আভা ফুটে ওঠে। সে লজ্জায় মাথা নামিয়ে নেয়। রওনক বধূর লাজে রাঙা মুখ দেখে আরও এক ধাপ উন্মাদ হয়ে ওঠে। ভেসে যায় সুখের সাগরে, যেখানে পাড়ে আসা তারা নেই কারোর। অবশেষে সুখ দুঃখ হাসি কান্নার মধ্যে দিয়ে অতিবাহিত হয় একটা দিন। চলবে।